সো আমাদেরকে এখানে বলছে যে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করব, যে মিটিং এ এই এন যতজন মানুষ আছে টোটাল সবাইকেই অ্যাটেন্ড করতে হবে। এখন বলছে এই মিটিংটা যে কোনো একটা ইন্টিজার কোঅর্ডিনেটে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। তো কোশ্চেন এখানে বলছে যে আমি যদি পি কোঅর্ডিনেট পি তে এটা অ্যারেঞ্জ করি, তাহলে তম পার্সন যে আছে তার এক্স আই মাইনাস পি হোল স্কোয়ার এত পয়েন্ট লাগবে, এত পয়েন্ট স্ট্যামিনা লাগবে এই মিটিংটা অ্যাটেন্ড করার জন্য, মানে তার একটা খরচ যাবে আর কি। তো এখানে বলছে যে তাহলে মিনিমাম টোটাল পয়েন্টস অফ স্ট্যামিনা দ্য এন পিপল হ্যাভ টু স্পেন্ড, এটা কত হবে। মানে আমি এমন একটা লোকেশনে মিটিংটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি যাতে সবার যে টোটাল স্ট্যামিনা খরচ হবে সেটা মিনিমাম হয়। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটা একটু এখানে ড্র করে দেখাই। হ্যাঁ, ধরো আমরা একটু একটা ড্র করে দেখি যে বেসিক্যালি কি বলছে। আচ্ছা, ইয়ার হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, সো বেসিক্যালি যেটা বলছে যে আমাদের এরকম একটা নাম্বার লাইনের উপর বিভিন্ন পজিশনে বিভিন্ন মানুষ আছে। ধরো 1 নাম্বার মানুষটা এখানে আছে, তারপর ধরো 2 নাম্বার মানুষটা এখানে আছে, 3 নাম্বার মানুষটা হয়তো এখানে আছে, 4 নাম্বার মানুষটা হচ্ছে এখানে আছে লেটসে। প্রত্যেকেই কোনো একটা ইন্টিজার কোঅর্ডিনেট আছে। ঠিক আছে, প্রত্যেকেই কোনো একটা ইন্টিজার কোঅর্ডিনেট আছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এমন একটা জায়গায় মিটিং অ্যারেঞ্জ করতে চাই, মানে আমিও এমন একটা ইন্টিজার কোঅর্ডিনেটে মানে আমি কোনো দশমিক মানে কোনো ডেসিমাল প্লেসে আমি মিটিংটা অ্যারেঞ্জ করবো না। সো এখানে বলছে যে আমি এমন একটা জায়গায় মিটিং অ্যারেঞ্জ করতে চাই, ধর আমি মিটিংটা অ্যারেঞ্জ করতে চাই এইখানে। সো কোশ্চেনটা হচ্ছে যে যদি এইখানে মিটিং অ্যারেঞ্জ করি তখন এই মানুষটার আসতে একটা স্ট্যামিনা লাগবে। তো এই স্ট্যামিনাটা ডিফাইন করছে এভাবে যে আমি যদি পি পজিশনে মিটিংটা অ্যারেঞ্জ করি, আর তম মানুষ যদি, যেমন 1 নাম্বার মানুষ হচ্ছে X1 পজিশনে আছে, তারপর 2 নাম্বার মানুষ হচ্ছে X2 পজিশনে আছে, 3 নাম্বারটা আছে X3 তে, 4 নাম্বারটা আছে X4 এ। তখন এই প্রথম মানুষটার স্ট্যামিনা লাগবে X1 মাইনাস পি হোল স্কোয়ার, দ্বিতীয় মাইনাসটার স্ট্যামিনা লাগবে এই X2 আর পি এর মধ্যে যে ডিফারেন্স সেটার স্কোয়ার, মানে সাম সর্ট অফ ডিস্টেন্স এটা। তারপর 3 নাম্বার মানুষটার স্ট্যামিনা লাগবে X3 মাইনাস পি হোল স্কোয়ার, আর 4 নাম্বার মানুষটা লাগবে X4 মাইনাস পি হোল স্কোয়ার। তো টোটাল স্ট্যামিনা হবে এটা। আমাদের গোল হচ্ছে এমন একটা জায়গায় মিটিংটা অ্যারেঞ্জ করা, আহ, এমন একটা জায়গায় মিটিংটা অ্যারেঞ্জ করা যাতে আমাদের টোটাল খরচটা কম হয়, মানে টোটাল স্ট্যামিনাটা কম লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা এমন একটা জায়গায় মিটিংটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি যাতে টোটাল স্ট্যামিনা খরচটা কম হয়। আচ্ছা, সো তোমরা একটু চিন্তা করে দেখতে পারো যে আমরা কিভাবে এমন একটা লোকেশন খুঁজে পাবো যেখানে হচ্ছে স্ট্যামিনা কম লাগবে। এনিওয়ান? জাস্ট একটু চিন্তা করে দেখো যে আমরা কিভাবে একটা লোকেশন খুঁজে বের করব যেখান থেকে টোটাল খরচটা কমানো যাবে, মানে আমাদের স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে। আচ্ছা, আমি একটু এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই আরেকটা। যেমন এখানে আমাদের প্রথম যে স্যাম্পল টেস্ট কেসটা, সেখানে বলছে 2টা মানুষ আছে, একজন থাকে 1-এ আর একজন থাকে 4-এ। তো বলছে 5-এ যদি আমি একটা মিটিং অ্যারেঞ্জ করি, 5-এ যদি আমি একটা মিটিং অ্যারেঞ্জ করি তাহলেই আমাদের খরচ সবচেয়ে কম লাগবে। ঠিক আছে, সো কেন দেখি। সো আমরা এখানে একটু এই ড্রয়িং এর এখানে আসি, তাহলে বুঝতে পারবো যে বলছে 2জন মানুষ আছে, একজন হচ্ছে 1-এ আছে, মানে এক্স ইজ ইকুয়াল টু 1-এ আছে একজন, প্রথম জন আছে এক্স ইজ ইকুয়াল টু 1-এ,
আর দ্বিতীয় জন আছে এক্স ইজ ইকুয়াল টু 2 তে। মানে প্রথম জন এক্স ইজ ইকুয়াল টু 1 এ আছে আর দ্বিতীয় জন এক্স ইজ ইকুয়াল টু 2 তে আছে। আচ্ছা দাঁড়াও, এক্স ইজ ইকুয়াল টু 1 আর 4 এ আছে স্যার। আরেকজন আছে এক্স ইজ ইকুয়াল টু 4 এ। আমি যদি এখানে দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 4 এ আছে। দ্বিতীয় জন আছে এক্স ইজ ইকুয়াল টু 4। দ্বিতীয় জন ও আছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এখন ওরা যে স্যাম্পল টেস্ট কেসটা দিছে সেখানে বলছে অ্যান্সার হচ্ছে 5। দ্যাট ইজ আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 5 এ আমার মিটিংটা রাখি, আমার মিটিংটা হচ্ছে যে পি তে এক্স ইজ ইকুয়াল টু 5 এ, বলছে এইখানে যদি আমার মিটিংটা রাখি এইটাতেই এই স্ট্যামিনা সবচেয়ে কম খরচ হবে। তো আমরা একটু ট্রাই করে দেখি যে 5 এ যদি মিটিংটা হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 এ যে আছে তার স্ট্যামিনা খরচ হবে কত? 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর 2 নাম্বার মানুষটার স্ট্যামিনা খরচ হবে কত? সে আছে 4 এ, তাহলে 5 মাইনাস 4 হোল স্কোয়ার সমান হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি যে সমান হচ্ছে 16 প্লাস 1, দ্যাট ইজ 17। তুমি চেষ্টা করে দেখতে পারো অন্য কোনো লোকেশনেই এর থেকে খরচ কমানো সম্ভব না। সো আমাদেরকে এখন অনেকগুলো মানুষের জন্য এরকম তাদের লোকেশন দেওয়া থাকলে বের করতে হবে কোন লোকেশনে মিটিং অ্যারেঞ্জ করলে খরচটা সবচেয়ে কম হবে। সবাই কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো? আচ্ছা, তো কোয়েশ্চেনটা আসলে মানে বিগিনার প্রবলেম হিসেবে বেশ ইন্টারেস্টিং, বিকজ এখান থেকে আমরা বুঝবো যে কিভাবে এই টাইপের প্রবলেম সলভ করতে হয়। সো আমাদেরকে এখানে আমরা যদি একটু প্রবলেমের এই জায়গায় আসি, দেখি যে আমাদেরকে কি কি দেওয়া থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইনপুটে দিবে, প্রথমে দিবে এন মানে কয়জন ব্যক্তি আছে, তারপর দিবে তাদের লোকেশন গুলা তাদের, এবং এখানে আরো দেখা যাচ্ছে যে কনস্ট্যান্টে দেওয়া সর্বোচ্চ ব্যক্তি থাকে থাকতে পারে 100 জন, আর তাদের কোঅর্ডিনেটও থাকতে পারে 100-র মতো। তো আমাদেরকে এন কতজন ব্যক্তি সেটা বলে দিবে, আর তারপর ওই ব্যক্তিগুলার যে লোকেশন সেটা বলা থাকবে। ঠিক আছে? সো এখন আমরা কিভাবে তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারি, আমরা একটু ড্রয়িং এর এখানে আসি। সো আমরা এভাবে চিন্তা করি যে আমাদেরকে ইনপুট দেওয়া থাকবে এন, ঠিক আছে, এন, আর দেন সবার লোকেশন গুলো দেওয়া থাকবে A1 A2, সরি, আমাদের দেওয়া থাকবে এইভাবে যে x1 x2 x3 x4 ডট ডট ডট, এরকম লাস্টে xn, মানে সবার লোকেশন গুলো স্পেস দিয়ে দেওয়া থাকবে। তো এখন আমরা কি চাচ্ছি, আমাদের অবজেক্টিভ হচ্ছে সবার যে টোটাল স্ট্যামিনা সেই সামটা যাতে কম হয়, মানে আমরা একটা সামকে মিনিমাইজ করতে চাই। সেই সামটা হচ্ছে সবার স্ট্যামিনার সাম। তো মানে সেই সামটা হচ্ছে সবার স্ট্যামিনার সাম, তো সাম অফ প্রত্যেকের স্ট্যামিনা। তো আমি যদি আইতম ব্যক্তির জন্য হিসাব করি, আইতম ব্যক্তির জন্য স্ট্যামিনা খরচ হচ্ছে এক্স আই মাইনাস পি হোল স্কোয়ার। পি হচ্ছে মানে আমরা যেখানে মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য ডিসাইড করছি, এই পি এর মানে আমার বের করতে হবে, না আমি এমন একটা পি জানতে চাই যার জন্য এই পুরো সামটা মিনিমাম হবে। সো আমি ধরে নিলাম যে আমি আমার মিটিংটা অ্যারেঞ্জ করবো পি কোঅর্ডিনেটে, এবং এটাও একটা ইন্টিজার কোঅর্ডিনেট, ঠিক আছে, এটাও একটা পূর্ণ সংখ্যা কোঅর্ডিনেট। তো আমি ধরলাম পি তে হচ্ছে মিটিংটা অ্যারেঞ্জ করব। সো তাহলে আইতম ব্যক্তির জন্য স্ট্যামিনা খরচ হবে এক্স আই মাইনাস পি হোল স্কোয়ার। এখন এইভাবে আমি আই ইজ ইকুয়াল টু 1 থেকে আই ইজ ইকুয়াল টু এন পর্যন্ত সমস্ত ব্যক্তির স্ট্যামিনার যোগফল বের করতে চাই, এবং শুধু তাই না, আমি এটাকে মিনিমাইজ করতে চাই। আচ্ছা, এখন দেখো তো এই যে যোগফলটা আমরা বের করতেছি এটা কার উপর ডিপেন্ড করতেছে, মানে এই যোগফলটা চেঞ্জ হবে কিসের বেসিসে বলো তো? মানে কোন জিনিসটা চেঞ্জ হলে এই যোগফলটাও চেঞ্জ হবে? পি, তাই না? পি এর মান মানে আমি পি যখন চেঞ্জ করব, মানে মিটিং এর লোকেশন যখন চেঞ্জ করব, সাথে সাথে এখানে সামটাও চেঞ্জ হবে। তো সামটা ডিপেন্ড করতেছে কিন্তু পি এর উপর। তো আমরা সেই
আমাদের কলেজ লেভেলের নলেজ কাজে লাগাই যে পি এর কোন মানের জন্য সাম সবচেয়ে ছোট হবে, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি ডিডিপি অফ সাম এটা যাতে জিরো হয়। এখন এখান থেকে তাহলে ডিডিপি অফ সাম কত হবে? তো আমাদের এখানে আছে ডিডিপি অফ সামটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস পি হোল স্কোয়ার ফ্রম আই ইজ ইকুয়াল টু 1 to n সমান হচ্ছে এখানে 0। আচ্ছা, এখন ডিডিপি এটা যেহেতু ডিফারেন্সিয়েশনের বাইরে আছে, আমরা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশনের ভিতরে নিতে, সরি সামের বাইরে আছে, আমরা এটাকে সামের ভিতরে নিতে পারবো, বিকজ আমরা জানি কতগুলো টার্ম যদি যোগ আকারে থাকে ডিফারেন্সিয়েশন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হয়। তো এই যে সাম চিহ্নটা মানে কি, যে এরকম অনেকগুলো টার্মের যোগফল আছে, তো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি। সো আমি যেটা করব, এখানে এই ডিডিপিটাকে ভিতরে নিয়ে যাব, প্রত্যেকটা টার্মকে আমি ডিফারেন্সিয়েশন করব, এভাবে লিখলাম। আচ্ছা, এরপর এই যে সাম আই ইজ ইকুয়াল টু 1 থেকে ক্যাপিটাল এন ডিডিপি অফ এটা, সো আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 2 ইন্টু এক্স আই মাইনাস পি আর ইন্টু চেইন রুল ডিডিপি অফ এক্স আই মাইনাস পি। তো এক্স আই তো পি এর সাথে সাথে চেঞ্জ হয় না, সো ডিডিপি অফ এক্স আই হবে 0 আর ডিডিপি অফ মাইনাস পি হবে -1 সমান হচ্ছে 0। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছো? এটা বুঝতে পারছো? দেখো তো। কারো কোনো কনফিউশন থাকলে বলো কোন স্টেপে। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি যে আমরা এই -2 তো কনস্ট্যান্ট, এটাকে সামের বাইরে নিয়ে আসতে পারি। এখান থেকে আসে সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস পি সমান হচ্ছে 0। আমি বোথ সাইড থেকে -2 কেটে দিতে পারি, মানে -2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারি, তাহলে আসে সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস পি সমান 0। তার মানে আমাদেরকে এমন একটা পি চুজ করতে হবে যেটা প্রত্যেকটা এক্স আই থেকে বিয়োগ করলে, তারপর যদি সব মানে প্রত্যেকটা এক্স আই থেকে পি যদি বিয়োগ করি, তারপর যদি যোগ দেই, সেই ভ্যালুটা আসবে 0। আমাদেরকে ওরকম একটা পি চুজ করতে হবে। আচ্ছা, সো এখন সেই পি আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা খুব সহজেই এটা বের করতে পারবো। আমি এই জায়গাটা একটু মুছে দিই। সো আমরা কি করতে পারি, এই সামেশন সাইনের যে প্রপার্টি আমরা জানি যে এটাকে আমরা স্প্লিট করে লিখতে পারি। এইটা মাইনাস সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n পি সমান 0। আচ্ছা, এই 1 to n xi এটা সিম্পলি হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা একটা লুপ চালায়ে বা যখন ওদের লোকেশন গুলো এন্ট্রি দিবে সবার যোগফল বের করবো। i is equal to 1 to n সাম অফ i is equal to 1 to n xi, মানে প্রত্যেকের এক্স কোঅর্ডিনেট গুলো যোগ দিব। আর পি তো কনস্ট্যান্ট, মানে পি তো আমি ফিক্স করব। পি কনস্ট্যান্ট এই সেন্সে যে এটা তো আই এর সাথে সাথে পরিবর্তন হয় না। পি হচ্ছে আমি একটা চুজ করব, সেই পিটা এখানে ইউজ হবে। তো এটাকে বাইরে নিয়ে আসতে পারি, আর তাহলে ভিতরে থাকে i is equal to 1 to n of 1। আচ্ছা, এই সামটার রেজাল্ট কত হবে বলো তো? 1 কে সামের মধ্যে রাখছি, i is equal to 1 to n সাম অফ 1, এটা কত হবে বলতে পারবা? n হবে না? মানে তুমি 1 কে n বার যোগ দিতেছো, তাহলে কি পাবা? n। সো এখান থেকে আমরা লিখতে পারি যে সাম অফ অল এক্স মাইনাস পি ইন্টু n সমান 0। তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশনটা সলভ করে আমি কিন্তু পি এর একটা মান বের করে ফেলতে পারি, যে পি ইজ ইকুয়াল টু, মানে কোথায় সেই মিটিংটা হবে সেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু 1 সাম অফ এক্স আই ফ্রম 1 to n ডিভাইডেড বাই n। বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে দেখো তো, বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে, সবার কোঅর্ডিনেট গুলার অ্যাভারেজ বোঝাচ্ছে না, যে আমি সবার কোঅর্ডিনেট গুলো যোগ দিব, দেন ওইটাকে n দিয়ে ভাগ দিব, মানে সবার কোঅর্ডিনেটের যে অ্যাভারেজ গড় মান সেটাই হবে আমাদের পি। এখন কোশ্চেনে কিন্তু একটা ইয়া ছিল যে এটা অবশ্যই ইন্টিজার হতে হবে, এখন ভাগফল তো সবসময় ইন্টিজার নাও আসতে পারে।
সো আমরা কি করব, এইটার সিলিং সরি ফ্লোর নিব, এটার ফ্লোর নিব। আর মানে আমরা পি এর দুইটা অ্যান্সার বের করব, ঠিক আছে? পি এর দুইটা অ্যান্সার বের করব, যে একটা হচ্ছে পি সমান এই সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন, এটার ফ্লোর। আর আরেকটা হচ্ছে এর থেকে এক বেশি, মানে আমি ফ্লোর মানটাও নিব, সিলিং মানটাও নিব, ঠিক আছে? সো আমি পি এর দুইটা মান দিয়ে ট্রাই করে দেখবো কোনটার জন্য মিনিমাম হয়, কারণ আমি তো শিওর না ফ্লোরের জন্যই মিনিমাম হবে নাকি সিলিং এর জন্য মিনিমাম হবে। মানে আমি এখানে যেটা বোঝাচ্ছি, ধরো পি এর মান আসছে 5.4, তাহলে আমি কি 5 এ মিটিংটা রাখবো নাকি 6 এ রাখবো, আমি তো শিওর না। সো আমি কি করব, 5 দিয়েও টেস্ট করব, 6 দিয়েও টেস্ট করব, এরপর এই দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটাকে আমি পিক করব। সবাই কি সলিউশনটা বুঝছো এই পর্যন্ত? যে আমরা অ্যাভারেজ নিব, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা সবার কোঅর্ডিনেটের অ্যাভারেজ নিব, সেই অ্যাভারেজটার ফ্লোর আর সিলিং নিব, নেওয়ার পর দুইটা দিয়ে ট্রাই করে দেখব এই দুইটার মধ্যে যেটার জন্য মিনিমাম হবে সেটা হবে আমার অ্যান্সার। মানে বেশ কিছু জিনিস কিন্তু এখান থেকে আমরা শিখলাম। আচ্ছা, সো আমরা তাহলে কোডে চলে আসি, যে আমরা সোফার যা যা বললাম কোডে আসি। আমি সি প্লাস প্লাস দিয়ে কোডটা লিখবো, কারণ আমরা যেহেতু গতদিন এসটিএল শিখছি সি প্লাস প্লাস এর, আহ, ওইটা একটু আমরা এখানে প্র্যাকটিস করি, ঠিক আছে? সো একটু ওয়েট। সো আমরা কোডে চলে আসি। সো আমাদের সি প্লাস প্লাস এর যে বেসিক বয়লার প্লেট, হ্যাশ ইনক্লুড বিটস std c++ ডট এইচ, আর হচ্ছে ইউজিং নেম স্পেস std, তারপর হচ্ছে ইন্ট মেইন রিটার্ন 0। আচ্ছা, আমাদেরকে প্রথমেই একটা এন ইনপুট দেওয়া হবে, তো সেটা ইনপুট নিব। তারপর আমাদেরকে এন এনটা সংখ্যা লিস্ট আকারে দেওয়া থাকবে। সো আমি সেটার জন্য একটা ভেক্টর ইউজ করব। আমি জানি যে ভেক্টর হচ্ছে একটা অ্যারে। সো এবং এইখানে আমি ভেক্টর ইন্ট লিখলাম এক্স। এখন ভেক্টরের সিনট্যাক্স হচ্ছে এরকম যে আমি ভেক্টরে কয়টা এলিমেন্ট থাকবে আমরা কিন্তু ভেক্টরে গতদিন পুশ করে করে দেখাইছিলাম, বাট সেটা না করে আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, যে অ্যারের মতোই আমরা ভেক্টরেও যখন একটা ভেক্টর বানাবো আমি লিখে দিতে পারি যে আমার কয়টা এলিমেন্ট থাকবে, তাহলে ভেক্টরটা আগে থেকেই ওই সাইজ হয়ে থাকবে। এটা আমাদের জন্য ইজিয়ার, ঠিক আছে? আমরা যেটা করব যে একটা ভেক্টরে তো আমরা জানি যে ভেক্টর শুরুতে এমটি থাকতে পারে, ওইটাতে আমরা বারবার পুশ ব্যাক করে করে একটা একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি। বাট রাদার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এই ভেক্টরটাকে শুরুতেই বলে দিব যে এটার সাইজ এন। সো এখানে নতুন করে কেউ পুশ হবে না, বাট আমরা সবকটা নাম্বারকে একটা ভেক্টর রাখবো। আমি এখানে ভেক্টর ইউজ না করে অ্যারেও ইউজ করতে পারি, কোনো ডিফারেন্স নাই, বাট ভেক্টরের সিনট্যাক্স একটু সহজ। সো এখানে আমি এই একটা ভেক্টরকে যদি কত সাইজের হবে বলে দিতে চাই, এখানে একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাইজটা বলে দিতে হবে। তো আমাদের এখানে ভেক্টরটার সাইজ হবে ক্যাপিটাল এন, মানে যে যতগুলা কোঅর্ডিনেট আছে সেটা। এবার প্রত্যেকটাকে আমি ইনপুট নিব। তো আমি লিখবো ফর i is equal to 0 থেকে i লেস দেন n প্লাস প্লাস i বা i প্লাস প্লাস i প্লাস প্লাস। এবং এইভাবে লিখলে কি হবে, যে আমার যেহেতু অ্যারেটা মানে যে ভেক্টরটা তার সাইজ হচ্ছে n, ভেক্টরেও কিন্তু জিরো বেসড ইন্ডেক্স। সো প্রথম ইন্ডেক্স হচ্ছে 0 আর লাস্ট ইন্ডেক্স হচ্ছে n-1। তো এর জন্য এইভাবে লিখছি i is equal to 0 থেকে i লেস দেন n, মানে একদম অ্যারের মতোই ট্রিট করি। মানে এইটা লেখা যে কথা, অর এখানে এইভাবে লিখে রাখো যে ইন্ট এক্স এন লেখা একই কথা, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? অথবা আমরা এইভাবেও দেখতে পারি। আচ্ছা, সো এখন প্রত্যেকবার ইনপুট নিব। সো এই যে ইন এক্স আই, ঠিক আছে, ইন এক্স আই। আচ্ছা, এখন আমাদের ইনপুট নেওয়া শেষ। সো আমাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা হচ্ছে অ্যাভারেজ বের করব। সো অ্যাভারেজটা বের করব কিভাবে, আমরা অ্যাভারেজ বের করার জন্য যেটা করতে পারি, যখন এই যে ওদেরকে ইনপুট নিছি তখনই হচ্ছে আমি যোগফলটা বের করতে পারি। সো আমরা এখানে একটা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটা হচ্ছে সাম। সো প্রত্যেকবার এক একটা এক্স ইনপুট নিব আর আমি সেটা সাম ভ্যারিয়েবলে অ্যাড করে রাখবো, ঠিক আছে? সেটা সাম ভ্যারিয়েবলে অ্যাড করে রাখবো।
সাম ভ্যারিয়েবলে অ্যাড করলাম, এখন আমার অ্যাভারেজ নিতে হবে। সো আমি দুইটা অ্যাভারেজ নিব, একটা হচ্ছে অ্যাভারেজের ফ্লোর মান আর একটা হচ্ছে সিলিং। সো অ্যাভারেজ ওয়ান এটা সমান লিখলাম, বা অ্যাভারেজ না, এটাকে আমি বললাম ধরো P1, মানে আমাদের প্রথম অ্যান্সার পি, আমাদের অ্যান্সার তো পি, তো P1 হচ্ছে এটা। তো এই P1 সমান হবে আমার যে সাম সেটা ডিভাইডেড বাই এন। আমরা জানি নর্মাল ডিভিশনই হচ্ছে ফ্লোর ডিভিশন, মানে এমনিতেই দশমিকের অংশটা এখানে কাটা যাবে। আর আরেকটা অ্যান্সার P2 হবে এই P1 থেকে এক বেশি, মানে এটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে সিলিং। আবার যদি এরকম হয় যে ধরো সাম এন দিয়ে নিঃশেষে বিভাজ্য, তখন তো ফ্লোর আর সিলিং সেম, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নাই। যে ধরো সাম হচ্ছে 16 আর এন হচ্ছে 4, তাহলে 16/4 কত? 4। তাহলে P1 হবে 4 আর P2 হবে 5, মানে আমি 4 দিয়েও ট্রাই করলাম, 5 দিয়েও ট্রাই করলাম। ঠিক আছে, মানে যদি অ্যাভারেজটা একটা ইন্টিজারই আসে তাহলে ওই ইন্টিজারটা অ্যান্সার হবেই, এটা কনফার্ম। মানে আমরা যেহেতু দেখছি যে পি সমান হচ্ছে সাম অফ অল এক্স আই ডিভাইডেড বাই এন। সো এখানে একটা এক্সট্রা ইয়া দিয়ে চেক করতে কোনো ক্ষতি নেই, তাতে আমার অ্যান্সার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমি তাহলে দুইটা অ্যান্সার পেয়ে গেলাম, এই দুইটার মধ্যে কোনটা হবে কিভাবে বুঝবো? তো আমরা যেটা করব যে এখন ট্রাই করে দেখবো এই দুইটা দিয়েই, দুইটাকেই একবার একবার পি ধরে ট্রাই করে দেখবো কোনটায় রেজাল্টটা মিনিমাম আসে, মানে কোনটায় টোটাল স্ট্যামিনা মিনিমাম আসে। সো আমি যদি আমার অ্যান্সার P1 মনে করি, তখন আমার যে টোটাল স্ট্যামিনা সেটা কত আসে দেখি। So, আমি ধরে নিলাম টোটাল স্ট্যামিনা হচ্ছে 0। আমি এখন একটা লুপ চালাবো 0 থেকে এন পর্যন্ত, এবং প্রত্যেকবার যেটা করবো এই টোটাল স্ট্যামিনাতে আইতম মানুষের স্ট্যামিনাটা অ্যাড করবো। সো আইতম মানুষের স্ট্যামিনা হচ্ছে এক্স আই মাইনাস পি হোল স্কোয়ার। সো এখানে এক্স আই মাইনাস, আমরা এখন পি ধরছি P1 স্ট্যামিনা 1 এর জন্য, তার হোল স্কোয়ার। সো দুইবার গুণ দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা টোটাল স্ট্যামিনাটা বের করলাম। সেম ভাবে আমি টোটাল স্ট্যামিনা 2 বের করি, যেখানে আমরা পি এর মান ধরছি P2। তো টোটাল স্ট্যামিনা 2 বের করি, এটা হবে এক্স আই মাইনাস P2 হোল স্কোয়ার। সো এক্স আই মাইনাস P2 দুইবার গুণ দিই। আচ্ছা, সো দুইটা স্ট্যামিনা বের করার পর এখন আমি চেক করব কোনটা ছোট, যেটা ছোট হবে সেইটার জন্য পি এর মানটা আমরা নিব। সো আমরা দেখব যে ইফ টোটাল স্ট্যামিনা 1 ইজ লেস দ্যান টোটাল স্ট্যামিনা 2, যদি দেখি যে প্রথম ক্ষেত্রে স্ট্যামিনা কম লাগছে, তাহলে আমাদের অ্যান্সার হবে P1, আর আদারওয়াইজ আমাদের অ্যান্সার হবে P2। ঠিক আছে, এই হচ্ছে আমার সলিউশন। দেখো তো সবাই সলিউশনটা বুঝছো কিনা, কারো কোথাও কনফিউশন হচ্ছে কিনা এখানে। পুরো কোডটাতে কোনো জায়গা না বুঝলে বলো, প্রত্যেকটা লাইন দেখো, দেন আমাকে বলো যে কোনো জায়গা যদি না বুঝে থাকো আমাকে জানো। হ্যাঁ তোশিফ, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হবে, হ্যাঁ, বাট এখানে আমরা মানে আমাদের দরকার নাই, আমাদের এক্সাক্ট সিলিং দরকার নাই, একটা লাইব্রেরি ফাংশন কম ইউজ করলে বেটার, আমাদের কোনো এক্সট্রা ফাংশন লাগবে না, বুঝছো? আর আমাদের এক্সাক্ট সিলিং দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই। ধরো যেসব ক্ষেত্রে ফ্লোর সিলিং আলাদা, সেগুলো কিন্তু এখানে কাজ করতেছে। যেমন এটা যদি 17 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা আসবে 4 পয়েন্ট সামথিং। তো এই P1টা হবে তখন 4, ফ্লোরটা তখন 4 আসবে, আর তখন P2 আসবে 5, 4+1। আর যেসব জায়গায় ফ্লোর মানে ভাগ এমনিতেই ভাগ করলে ডেসিমাল আসে না, যেমন ধরো 16/4, সেখানে ফ্লোর হচ্ছে 4, সিলিং বললাম 5, আমি জানি অ্যান্সার 4ই হবে। ঠিক আছে, কারণ যখন এক্স্যাক্টলি অ্যান্সার কোঅর্ডিনেট মানে ইন্টিজার হবে, তখন আমার অন্যটা হওয়ার চান্স নাই। তারপর আমি এখানে তো চেক করে দেখতেছি যে টোটাল স্ট্যামিনা একবার বের করলাম, আর একবার বের করলাম, বের করে দেন দেখলাম কোন ক্ষেত্রে কম আসে, সেইটাকে আমি প্রিন্ট করলাম। সবার কি পুরোটা ক্লিয়ার হয়েছে, মানে প্রত্যেকটা লাইন বুঝছো? ওকে, বাকিরা তোমরা কি বুঝতে পারছো পুরো কোডটা?
আচ্ছা, সো আমরা প্রথমে হচ্ছে কয়জন ব্যক্তি আছে সেটা ইনপুট নিব, তারপর সেই সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, এই যে ব্র্যাকেটের মধ্যে এন লিখে দিছি। তারপর আমরা সবার এক্স এর যোগফল লাগবে, আমরা দেখছিলাম যে সাম অফ এক্স আই লাগবে, সো এর জন্য আমরা সবাইকে ইনপুট নিলাম এবং ওই সময়ই তাদেরকে যোগ করে যোগফলটা বের করলাম। আমাদের কিন্তু আসলে ভেক্টরটা এখানে লাগতেছে এই কারণে যে পরে আবার এক্স এর মান ব্যবহার হচ্ছে, এর জন্য ভেক্টরটা লাগছে বা অ্যারেটা রাখছে। তো প্রত্যেকবার আমরা এই যে ইনপুট নিচ্ছি, ইনপুট নিয়ে সেটা সাম ভ্যারিয়েবলে যোগ করছি। তারপর আমি দুইটা পি এর মান বের করলাম, একটা পি ওয়ান আর একটা পি টু, একটা হচ্ছে সাম বাই এন আর এর ফ্লোর, আর একটা হচ্ছে সিলিং। এরপর আমি টোটাল স্ট্যামিনা, যদি পি ওয়ান কে আমি চুজ করি পি হিসেবে, তখন টোটাল স্ট্যামিনা কত খরচ হয় কোশ্চেন অনুযায়ী সেটা হিসাব করলাম। আর পি টু কে যদি আমি পি হিসেবে নেই, তখন টোটাল স্ট্যামিনা কত খরচ হয় সেটাও বের করলাম। তারপর আমি দেখলাম কোন ক্ষেত্রে টোটাল স্ট্যামিনা কম, যেটা কম সেটার জন্য পি এর মান প্রিন্ট করলাম। বুঝতে পারছি এবার? আচ্ছা, সো আমরা এটা রান দিই, ঠিক আছে, জি প্লাস প্লাস মেইন ডট সিপিপি মাইনাস ও মেইন ডট স্ল্যাশ মেইন। সো আমরা প্রথম ইনপুটটা দিয়ে দেখি 214। সো এই ক্ষেত্রে দেখো আমাদের অ্যান্সার আসছে 3, আর ওইখানে অ্যান্সার দেওয়া ছিল 5। তো আমরা দেখি যে 3-এর ক্ষেত্রে মোট খরচটা কি ওই 5-এর জন্য যে আসছিল 17 সেটার থেকে কম। সো এই 1 নাম্বার পজিশনে যে আছে 3 নাম্বার লোকেশনে যাওয়ার জন্য তার স্ট্যামিনা খরচ হবে হচ্ছে 4, 3 - 1 হোল স্কোয়ার, দ্যাট ইজ 4। আর 4 নাম্বার লোকেশনে যে আছে তার 3-এ আসার জন্য খরচ হবে হচ্ছে 1। সো 4 + 1 5, এটা তো আরো কম, মানে 5-এর থেকেও এটা আরো কম হলো। আমরা দেখি তো ওরা এখানে কি দিয়ে রাখছিল। একটু ওয়েট, আমি একটু ওই স্ক্রিনটা আসি। আহ, মানে দেখি যে ওরা আসলে কি বলছিল, দেখি। আহ, এখানে ওরা বলছিল 5-এ এটা অ্যারেঞ্জ করবে, হেল্ড এট কোঅর্ডিনেট 2। সো তখন 1-এর খরচ করতে হবে এটা, 4-এর খরচ করতে হবে এটা। ও আচ্ছা, আমরা কিন্তু একটু প্রবলেমটা ভুল করছি, আমাদেরকে কোথায় অ্যারেঞ্জ করতে হবে সেটা জিজ্ঞেস করে নাই। বলছে মিনিমাম স্ট্যামিনা কত খরচ হবে সেটাই বের করো, মানে এমন একটা পি চুজ করে করো যাতে স্ট্যামিনাটা মিনিমাম হয় এবং সেই মিনিমাম স্ট্যামিনাটা প্রিন্ট করে দেখাও। তাহলে বলো তো আমাদের কোডে চেঞ্জ হবে কোথায়, আমাদের কোডটায় কোথায় চেঞ্জ করব, কেউ কি বলতে পারবা? আমাদের কিন্তু পি এর মান দেখতে চাই না, আমাদের দেখতে চাইছে কি সেই মিনিমাম স্ট্যামিনাটাই কত। সো আমরা কি করব, আমরা এইখান থেকে জাস্ট এটা প্রিন্ট করবো, এটা মুছে দিয়ে আমরা জাস্ট মিনিমাম অফ এই টোটাল স্ট্যামিনা 1 যত আসছে ভার্সেস টোটাল স্ট্যামিনা 2 যত আসছে, এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। সো এইখানে আমরা আহ, এক সরি 2 জন মানুষ আছে, 1 4-এ, তো দেখতে পাচ্ছি মিনিমাম স্ট্যামিনা হচ্ছে 5। ওদের আরেকটা টেস্ট কেস আছে, আমরা দেখি সেটাতে কি আছে। সো দাঁড়াও, ওদের যে অন্য টেস্ট কেসটা, ওয়েট, হ্যাঁ, ওদের আরেকটা টেস্ট কেস যেটা আছে সেটাতে কি আছে দেখি। এরকম একটা বড় লিস্ট দেওয়া আছে, তো এটার জন্য স্ট্যামিনা খরচ হওয়ার কথা 2354। তো আমরা এই ইনপুটটা কপি করে দেখি, এখানে ইনপুট দিয়ে দেখি যে আসে কিনা সেটা, 2354 আসে কিনা। সো এখানে আসি, এটা পেস্ট করি, দেখা যাচ্ছে এই যে আমাদেরও 2354 আসছে। তার মানে আমাদের কোডটা আমরা আশাবাদী যে এটা কারেক্ট। সো আমরা এখন এটা তাহলে সাবমিট দিয়ে দেখি। তো পুরোটা কপি করলাম, পুরোটা কপি করে আচ্ছা একটু দাঁড়াও, এটা বারবার সুইচ করা খুব ঝামেলা। তো
তো আমরা এখন এটা তাহলে সাবমিট করি। তো দেখা যাক এটা কত আসে। এটা এসি হয়েছে, তার মানে এটা কারেক্ট। ঠিক আছে, ডিটেলসে গেলে দেখতে পারবো যে আহ, এখানে ওরা প্রায় 16টা টেস্ট কেস দিয়ে এটা টেস্ট করছে, সবগুলোতেই কারেক্ট অ্যান্সার, মানে ওদের অ্যান্সারের সাথে আমাদেরটা মিলছে। সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা তাহলে আহ, আরো কিছু প্রবলেম সলভ করার দিকে যাই। সো এই বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য একটা খুব ভালো রিসোর্স আছে, আমি নিজে যেটা ফলো করছিলাম। এরকম একটা বই পাওয়া যায়, বইটার নাম হচ্ছে আহ, এই বইটার পিডিএফটা আমি হচ্ছে এখন অনলাইনে বের করছি। এই বইটার একটা অ্যাকচুয়াল হার্ড কপি বই আছে, এটার নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস প্রোগ্রামিং কন্টেস্টে, প্রোগ্রামিং কন্টেস্টে হাতে খড়ি, এরকম কিছু একটা। এটা আমাদের বুয়েটের এক সিনিয়রের লেখা, অনেক আগের ব্যাচ, উনি প্রবাবলি 4 ব্যাচ। তো ওনার এই বইটা পিডিএফ আছে, এটা প্রথম 2015-তে উনি লিখছিল, তখন পিডিএফ ছিল, এরপর হার্ড কপি বই বের করছে। সো এই বইয়ের প্রথম দিকে, মানে এই বইয়ের যে পরের জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এ যেসব অ্যালগোরিদম ইউজ হয়, সেইগুলোর একটা মানে সেই সব থিওরি, মানে সেই সব টপিকের উপর ডিসকাশন আছে। তো আমি হচ্ছে এইখানে প্রথম যে চ্যাপ্টার আছে, এইখানে বেশ কিছু ভালো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে সিতে। তো আমরা এই প্রবলেম গুলো হচ্ছে ট্রাই করতে পারি, ঠিক আছে? সো এখানে বেসিক সি এর জিনিসপত্র তোমরা অলরেডি জানো। সো আমরা ট্রাই করব যে এখানে যে বিভিন্ন প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করার, ঠিক আছে? সো আমি প্রথম যেই কোশ্চেনটা সলভ করব আহ সেটা হচ্ছে, দাঁড়াও, থেকে আরেকটু নিচে যাই, এখানে এই যে মাঝখানে বিভিন্ন যে প্র্যাকটিস প্রবলেম গুলো, এইগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। কিছু আছে খুব হার্ড, ওইগুলা আমাদের মানে আমরা এখনই সলভ করতে পারবো না, বিগিনারদের জন্য খুবই হার্ড আছে। বাট এখানে প্রথম এই চ্যাপ্টার 2-তে আর 3-তে যে প্রবলেম গুলো আছে ওইগুলো সলভেবল, মানে বেসিক ম্যাথ জানলেই করা যায়। তো সেইগুলো আমরা এখন ট্রাই করে দেখি। আচ্ছা, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। না, ঠিক আছে। সো আমরা এখানে যেই প্রবলেম গুলা দিয়ে স্টার্ট করব, এই প্রবলেম এখানে হচ্ছে লুপ রিলেটেড বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। আমাদেরকে বলছে যে নিচের এই সিরিজ গুলা কোড লিখে সলভ করো। তো 1 থেকে n এর সাম, এটা খুব ট্রিভিয়াল, আমরা অলরেডি দেখছি। 1 থেকে n এর স্কোয়ারের সাম, এটাও আমরা দেখছি। আমরা ইন্টারেস্টেড এর পরে যে কেসগুলো আছে, যে 1 থেকে n টু দি পাওয়ার n এর সাম, এইটা বের করা। তারপর ধরো 1 + 2 + 3 + 4 + 5 + 6, এইভাবে n তম টার্ম পর্যন্ত যোগফল বের করা। তারপর আরেকটা হচ্ছে 1 - 2 + 3 - 4 + 5, এইটা কিভাবে বের করা যায়। তারপর হচ্ছে এই যোগফলটা কিভাবে বের করা যায়, এটসেট্রা। আর এখানে যে কিছু পিরামিড প্রিন্টিং এর প্রবলেম আছে, এইগুলা দেখা যায় যে ইউনিভার্সিটিতে প্রচুর দেয় ল্যাবে প্র্যাকটিস করার সময়। সো এইগুলা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি সেটা দেখবো। আচ্ছা, আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে এই প্রবলেমটা দিয়ে আমরা স্টার্ট করি। এই 5 নাম্বারটা, যে 1 থেকে n তম টার্ম পর্যন্ত আমার যোগফল বের করতে হবে, বাট প্লাস মাইনাস গুলো অল্টার করে করে আসবে, ঠিক আছে? প্লাস মাইনাস গুলো অল্টার করে করে আসবে। সো কোডটা কিরকম হতে পারে, আমরা এখানে আসি আর আমাদের সলিউশনটা মুছে দিই। সো আমাদের একটা n ইনপুট দেওয়া থাকতে হবে, মানে যতগুলো টার্ম আমরা যোগ করতে চাই। তো আমরা সেটা ইনপুট নিলাম। এবার আমার হচ্ছে যোগফল বের করতে হবে এইভাবে, সেই n পর্যন্ত আমরা যোগ করতে করতে যাব। তো আমরা ধরলাম আমাদের সাম হচ্ছে 0,
আমি শুরু করব ফ্রম 1 আর যাব আপ টু n, প্রত্যেকবার 1 বাড়াবো, বাট প্রত্যেকবারই আমি যোগ করব এমন না, প্রথমে যোগ করব তারপর বিয়োগ করব, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। সো এটা কিভাবে লেখা যায়, যে এটা যেহেতু অল্টার করতেছে, সো আমরা এইভাবে লিখবো যে সাম, মানে আমরা ধরো বাইরে একটা ভ্যারিয়েবল রাখলাম, যেটা হচ্ছে এটা প্লাস না মাইনাস সেটা ইন্ডিকেট করে। সো আমরা লেটস এটার নাম বললাম কে। কে এর মান 1 মানে হচ্ছে আমরা যোগ করব, আর কে এর মান -1 মানে আমরা বিয়োগ করব। সো আমরা যেটা করব সব সময় এই সামের সাথে যোগ করব কে ইনটু আই, ঠিক আছে, কে ইনটু আই, মানে এই আই সংখ্যাটা যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা এই কে এর উপর ডিপেন্ড করছে। মানে আমি সবসময় সামের সাথে যোগই করব, বাট কে যদি 1 হয় তাহলে এটা যোগ হবে, কে যদি -1 হয় তাহলে এটা অটো বিয়োগ হয়ে যাবে। এবং প্রত্যেকবার আমি কে এর মান উল্টাই দিব, মানে কে এর মান অলরেডি যেটা আছে আমি সেটাকে মাইনাস কে দিয়ে রিপ্লেস করে দিব। সো একদম শুরুতে চিন্তা করে দেখো, একদম শুরুতে কে এর মান হচ্ছে 1, তাহলে একদম শুরুতে আই এর মান হচ্ছে 1, তাহলে শুরুতে যোগ হবে সাম প্লাস ইকুয়ালস 1 ইন্টু 1, মানে সামের ভিতর 1 অ্যাড হবে। আর কে কে আমি রিপ্লেস করে দিলাম মাইনাস কে দিয়ে, মানে কে হয়ে যাবে এখন -1। পরের বার আই এর মান হবে, লুপের পরের ইটারেশনে আই হবে 2, তো সাম প্লাস ইকুয়ালস কে হচ্ছে -1 আর আই হচ্ছে 2, সো -1 ইন্টু 2 হচ্ছে -2, সো সাম প্লাস ইকুয়ালস -2, মানে সাম থেকে তার মানে 2 হচ্ছে সাবট্রাক্ট হবে, ঠিক আছে। আবার কে ইজ ইকুয়াল টু মাইনাস কে হলে কে হয়ে যাবে +1। সো এইভাবে আমরা কে কে বারবার ইয়া করব, মানে সুইচ করব 1 থেকে -1, তাহলেই আমরা আমার সামটা পেয়ে যাব। তো লাস্টে আমরা যেটা করব যে আমরা এখানে হচ্ছে সামকে প্রিন্ট দিব। ওকে, সো এখন যদি এটা রান দেই, ধরো আমি প্রথম 5টা টার্ম এর সাম দেখতে চাই, এটা আসছে 3। কেন 3 আসছে? বিকজ প্রথম 5টা টার্ম হচ্ছে 1 -2 +3 -4 +5, এদের যোগ করলে দেখো 1 -2 হচ্ছে -1, 3 যোগ করলে 2, 2 -4 হচ্ছে -2, আর -2 + 5 হচ্ছে 3। সো আমাদের ইয়া এটা কিন্তু কাজ করতেছে। আর আরেকভাবে যদি দেখাই, ধরো আরেকটা এক্সাম্পল, আরেকটা টেস্ট কেস যদি দেখাই, ধরো আমি 15টা টার্ম যোগ দিব, তাহলে আসে এই যে 8। সো 1 -2 +3 এভাবে করতে করতে আমাদের ইয়াটা সামটা কিন্তু আসবে 8। ঠিক আছে, সবাই কি এই সলিউশনটা এইভাবে বুঝতে পারছো? দেখো তো। সিম্পলি একটা লুপ লিখে এটা করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই সামটা লুপ ছাড়া কি বের করা যায়? আমরা একটু ট্রাই করি যে এই সামটা আমরা লুপ ছাড়া কিভাবে বের করতে পারি। দেখো এই সামটা আমরা কিভাবে লুপ ছাড়া বের করতে পারি। প্রথমত চিন্তা করো যে ধরো n এর মান হচ্ছে 6, তার মানে কি 1, তারপর -2 +3 -4 +5 -6। সো আমরা দেখো এটাকে একটু গ্রুপিং করতে পারি, আমরা সব প্লাস গুলাকে একত্রিত করি আর সব মাইনাস গুলাকে একত্রিত করি। তাহলে দেখো এটা হচ্ছে জাস্ট অড নাম্বার গুলা, এটা হচ্ছে জাস্ট ইভেন নাম্বার গুলা। এবং মানে n যদি একটা ইভেন সংখ্যা হয়, যেমন এখানে 6, তাহলে তার অর্ধেকটা, মানে তার অর্ধেক যত 3, সেই প্রথম 3টা অড নাম্বারের সাম আমরা নিব, আর প্রথম 3টা ইভেন নাম্বারের সাম আমরা নিব, দেন সাবট্রাক্ট করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন। আর n যদি অড হয়, লেটস সে n হচ্ছে 7, তখন কি হয়? 1 -2 +3 -4 +5 -6 +7। অড হলে আমরা দেখতে পাচ্ছি অড নাম্বার যোগ করতে হয় একটা বেশি, মানে 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5, তার সিলিং হচ্ছে 4, তো ওই 4টা অড নাম্বার যোগ করতে হয় প্রথম, আর 7কে 2 দিয়ে ভাগ করলে যে ফ্লোর আসে 3, সেই 3টা ইভেন নাম্বার যোগ করতে হয়, প্রথম 3টা ইভেন নাম্বার, তারপর বিয়োগ করতে হয়। সো এইভাবে কিন্তু আমরা তাহলে একটু শর্টকাটে, মানে লুপ না চালায়, লুপ ছাড়াই আমরা সামটা বের করতে পারি।
আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এটা? এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, সো এখন যেটা করব যে আমরা তাহলে একটু ফর্মুলা বের করার ট্রাই করি যে কিভাবে এই সামটা আমরা হিসাব করতে পারি। সো আমরা প্রথমে চলে আসি যে আহ, প্রথম ধরো কতগুলো অড নাম্বারের যোগফল কিভাবে বের করে। ধরো আমার কাছে প্রথম এক্সটা অড নাম্বার আছে, তো প্রথম এক্সটা অড নাম্বারের যোগফল কিভাবে বের করবো? প্রথম এক্সট্রা অড নাম্বারের যোগফল বের করার জন্য আমরা যেহেতু সামেশন সাইন ইউজ করে লিখতে পারি যে প্রথম অড নাম্বার মানে কোন একটা অড নাম্বারকে আমরা লিখতে পারি এভাবে যে 2i-1, যেখানে i এর মান শুরু হয় 1 থেকে আর শেষ হয় x এ, মানে এইভাবে আমরা প্রথম এক্সট্রা অড নাম্বার এর যোগফল বের করতে পারি। যে আমরা এক্সট্রা নাম্বারের যোগফল বের করতেছি, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2i-1, মানে একটা অড নাম্বার। আচ্ছা, এই যোগফলটা কত আসে আমরা তাহলে একটু সাম চিহ্নটা ভাঙাই। সাইজ ইকুয়াল টু 1 থেকে ক্যাপিটাল এক্স, আর এখানে হচ্ছে 2i, আর মাইনাস সাম অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে এক্স 1। এখন 2 কে বের করে আনো, তাহলে সাম অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে এক্স i, আর মাইনাস সাম অফ 1 থেকে এক্স অফ 1, এটা হচ্ছে জাস্ট এক্স। আর i এর যোগফল 1 থেকে x পর্যন্ত, এটা কিন্তু জাস্ট ফার্স্ট এক্সটা ন্যাচারাল নাম্বারের বা স্বাভাবিক সংখ্যার যোগফলের সমান। তো উইচ ইজ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আমাদের সেই পরিচিত ফর্মুলা মাইনাস এক্স। সো এটা কাটা, এখান থেকে পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স। তার মানে সামটা হচ্ছে জাস্ট এক্স স্কোয়ার, মানে প্রথম চারটা অড নাম্বারের যোগফল জাস্ট 16। প্রথম চারটা অড নাম্বার নাও, কয়টা নিছো? চারটা, যতগুলো তার স্কোয়ার করলেই সামটা পাবা। তার স্কোয়ার হচ্ছে 16। দেখো 7, 5, 12, 3, 15, 1, 16। সো প্রথম চারটা অড নাম্বারের সাম হচ্ছে 16, বা প্রথম এক্সটা অড নাম্বারের সাম হচ্ছে জাস্ট এক্স স্কোয়ার। ওকে, প্রথম এক্সটা অড নাম্বারের সাম হচ্ছে এক্স স্কোয়ার। আর প্রথম এক্সটা ইভেন নাম্বারের সাম তাহলে সেম ভাবে বের করা যাবে। i ইজ ইকুয়াল টু 1 থেকে x, আর প্রত্যেকবার আমি 2i কে যোগ দিই। সো এটা হবে কি 2 বাইরে চলে গেল, সাম অফ i ইজ ইকুয়াল টু 1 টু x i, আর এটা বোঝায় যে প্রথম এক্সটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার যোগফল। সো উইচ উইল বি x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো প্রথম এক্সটা ইভেন নাম্বারের যোগফল হচ্ছে x ইন্টু x প্লাস 1, আর প্রথম এক্সটা অড নাম্বারের যোগফল হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, সো এখন আমরা আমাদের তাহলে প্রিভিয়াস ওইটায় ফেরত আসি যে আমাকে যদি n সমান 6 দেওয়া হয়, সেটা মানে হচ্ছে 1-2+3-4+5-6। আর এখান থেকে আমরা লিখতে পারি যে এটা সমান হচ্ছে প্রথম তিনটা অড নাম্বারের সাম মাইনাস প্রথম তিনটা ইভেন নাম্বারের সাম। সো n যদি একটা ইভেন নাম্বার হয়, তখনই এরকম সমান সমান সংখ্যক ইভেন আর অড পাবো। সো আমরা তাহলে এভাবে বলতে পারি যে আমাদের তাহলে প্রথম কেসটা হচ্ছে ইফ n ইজ ইভেন, তাহলে আমার n/2টা অড নাম্বারের যোগফল লাগবে, n/2টা অডের সাম লাগবে, মাইনাস করতে হবে n/2টা ইভেনের সাম, ইভেনের সাম। আমরা এইমাত্র প্রুফ করলাম যে n/2টা অডের সাম হচ্ছে n/2 হোল স্কোয়ার, আর n/2টা ইভেনের সাম হচ্ছে n/2 ইন্টু n/2 প্লাস 1। সো এটাকে একটু সিম্পলিফাই করি, n/2 কমন নেই, সো n/2 মাইনাস n/2 মাইনাস 1। সো এখান থেকে আমাদের আসে n/2 আর হচ্ছে মাইনাস, হ্যাঁ, তো এখান থেকে এই দুইটা কাটা যায়, তো এখান থেকে আসে মাইনাস n/2। তো দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, n যদি ইভেন হয় তাহলে অ্যান্সার হচ্ছে জাস্ট মাইনাস n/2। n যদি ইভেন হয় অ্যান্সার হচ্ছে জাস্ট মাইনাস n/2, আর n যদি অড হয় মানে বিজোড় সংখ্যা হয়, তখন আমরা দেখছি যে তখন এই অড নাম্বার একটা বেশি যোগ হয়। ঠিক আছে, অড নাম্বার একটা বেশি যোগ, মানে এখানে আছে 7, 7কে 2 দিয়ে ভাগ করলে
ফ্লোর নিলে 3 আর সিলিং নিলে 4, তো এখানে 3টা আছে আর এখানে আছে 4টা, মানে অড হবে সিলিংটা আর ইভেন হবে ফ্লোরটা। ঠিক আছে, সো আমরা তাহলে জেনারেলাইজ করে বলতে পারি যে ইফ n ইজ অড তখন n/2 এর সিলিং যত তত ততগুলো অডের সাম এটা নিতে হবে, আর মাইনাস করতে হবে n/2 এর ফ্লোর যত ততগুলো ইভেনের সাম মাইনাস করবে। এখন এটাকে তাহলে লেখা যায় n/2টা অডের সাম হচ্ছে n/2 সিলিংটা অডের সাম হচ্ছে এটার স্কোয়ার, আর মাইনাস n/2টা ইভেন, মানে n/2 ফ্লোর সংখ্যক ইভেনের সাম হচ্ছে এটা ইন্টু n/2 প্লাস 1। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা, তাহলে পেয়ে গেলাম। এখন আমরা কোডে এটা ইমপ্লিমেন্ট করি যে ইভেন হলে -n/2, সো ফার্স্টে ইভেনেরটা করি। সো আমাদের তাহলে আর ফর লুপটা লাগবে না, আমরা এক লাইনে উত্তর দিতে পারবো উইদাউট ইউজিং এনি লুপ। সো আমরা এখান থেকে যেটা করব যে প্রথমে চেক করব যে n কি অড কিনা। সো ইফ n%2 = 0, সো যদি ইভেন হলে আমাদের অ্যান্সার হবে -n/2 -n/, আর আদারওয়াইজ n যদি অড হয় তখন আমার ফ্লোর আর সিলিং ভ্যালুটা লাগবে। সো আমরা যদি এখানে একটা ফেরত আসি, আমাদের সিলিং এর স্কোয়ার থেকে ফ্লোর ইন্টু ফ্লোর প্লাস 1 সাবট্রাক্ট করতে হবে। সো আমরা তাহলে এক কাজ করি যে আমরা সিলিংটাকে বললাম সি, তো সেটা মানে আমরা ফ্লোরটাকে বললাম এফ, তাহলে সেটা হচ্ছে n/2, আর সিলিংটা হবে তাহলে ফ্লোরের থেকে এক বেশি। সো আমাদের অ্যান্সার হবে সিলিং এর স্কোয়ার মাইনাস ফ্লোর ইন্টু ফ্লোর প্লাস 1। ঠিক আছে, সো আমরা জাস্ট এইখানে যা লিখছি এই যে সিলিং এর স্কোয়ার মাইনাস ফ্লোর ইন্টু ফ্লোর প্লাস 1, এক্স্যাক্টলি ওই কাজটাই এখানে করলাম। এন্ড দেখো আমাদের কোনো লুপ লাগতেছে না এই যোগফলটা বের করার জন্য। আমরা এই দুইটা টেস্ট কেস আবার রান দিয়ে দেখি, যে 5, 15 এগুলা রান দিয়ে দেখি কত আসে। সো 5 দিলে দেখো আবারও 3 আসছে, আর 6 দিলে -3 আসছে, তারপর 15 দিলে 8 আসছে, আর ধরো যদি 20 দিই তাহলে -10 আসছে। সো আমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে এটা লুপ ছাড়াও করা যায়, মানে আমরা ডিরেক্ট ফর্মুলা বের করে ফেলতে পারি যে এই যোগফলটা কত হবে। সবাই কি সলিউশনটা বুঝছো? কারো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে বলো। আচ্ছা, এবার আরো প্র্যাকটিস প্রবলেম দেখা যাক। তো এইটা আমরা বুঝলাম। এইখানে আরো কয়েকটা আছে, এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এখান থেকে এই পরের দুইটা ট্রাই করতে পারো। আমরা একটু এই পিরামিড প্রিন্টিং এ আসি। পিরামিড প্রিন্টিং গুলো খুব কমন টাস্ক, সো এটা একটু দেখে ফেলি। সো পিরামিড প্রিন্টিং এ আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে আহ, এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে, এরকম প্রথম লাইনে একটা স্টার, তারপর দুইটা ডট, পরের লাইনে দুইটা স্টার একটা ডট, আর পরের লাইনে তিনটা স্টার। বলছে এনটা ইনপুট নিতে হবে, মানে এন হচ্ছে কতগুলা লাইন থাকবে সেটা। এবং দেখো এখানে যতগুলো লাইন ততগুলোই কলাম, এখানে দেওয়া আছে যে এটা n = 3 এর জন্য। 3 মানে হচ্ছে 3টা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে 3টা করে ক্যারেক্টার থাকবে। আচ্ছা একটু দাঁড়াও, একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সো যেটা বলছিলাম যে ওকে, সো আমরা হচ্ছে এখন এই প্যাটার্নটা প্রিন্ট করি। ঠিক আছে, সো এগুলো মানে জাস্ট লুপে এক্সপার্ট হওয়ার জন্য এই প্রবলেম গুলো খুব ভালো।
যে আমরা তাহলে বুঝবো যে কিভাবে লুপ ইউজ করতে হয়। সো আমরা প্রথমে n ইনপুট নিলাম, নেওয়ার পর আমরা একটা লুপ চালাবো n বার, কারণ আমাদের n টা লাইন থাকবে, আর প্রত্যেকটা লাইনে আমাদের আবার n টা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। সো আরেকটা লুপ চালাবো 1 থেকে n পর্যন্ত, ওইটাতে ভ্যারিয়েবলটা দেখলাম যে। এখন এখন যেটা করব আমরা, যেটা করব যে এইখানে, আচ্ছা এই লুপটাকে একটু এক্সপ্লেন করি। এই লুপটা হচ্ছে যে একটা লাইনে কতগুলা মানে যে ক্যারেক্টার গুলো প্রিন্ট করবো সেটার জন্য। তো আমরা দেখি 1 নাম্বার লাইনে এখানে কিন্তু আছে যে 1 নাম্বার লাইনে একটাই স্টার থাকবে, ঠিক আছে। 2 নাম্বার লাইনে 2টা স্টার থাকবে, 3 নাম্বার লাইনে 3টাই স্টার থাকবে। তার মানে আহ, আমরা যখন তম লাইনে আসি তখন প্রথম টা স্টার হবে, আর তারপরের গুলো ডট হবে। তার মানে জে এর মান যতক্ষণ এর ছোট বা সমান আমি প্রিন্ট করব স্টার, অ্যাস্টারিস্ক, আর এরপর প্রিন্ট করব ডট। সো ইফ জে ইজ লেস দ্যান অর ইকুয়াল টু আমরা প্রিন্ট করব এই স্টার, আদারওয়াইজ আমরা প্রিন্ট করব ডট। এবং এইভাবে একটা লাইন প্রিন্ট হয়ে গেলে আমি আবার পরের লাইনে যাওয়ার জন্য একটা স্ল্যাশ এন প্রিন্ট করব। তো দেখা যাক এটা ঠিক মতো রান হয় কিনা। 3 দিলাম, দেখো ওই প্যাটার্নটাই কিন্তু এখানে আসছে। সবাই কি বুঝছো কোডটা? দেখো তো। আচ্ছা, সো এইভাবে আমরা এই প্যাটার্নটা প্রিন্ট করতে পারি। আচ্ছা, এরপর পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটা হচ্ছে উল্টা। পরেরটা হচ্ছে প্রথম লাইনে 3টাই স্টার, তারপর একটা ডট 2টা স্টার, তারপর 2টা ডট 1টা স্টার। সো এটাও সেম। এখানে জাস্ট আমাদের তাহলে কি করতে হবে যে আহ, এই জায়গায় এখানে যেটা হবে যে আমরা এই জায়গাটায় চেঞ্জ করব। সো 1 নাম্বার লাইনে যখন আসি তখন সব কয়টাই স্টার, তারপর 2 নাম্বার লাইনে যখন আসি একটা ডট 2টা স্টার, এরকম। সো তার মানে আমরা এইভাবে এই লুপটাকে চেঞ্জ করে লিখতে পারি যে 1 নাম্বার লাইনে 0টা ডট আর বাকি সব কয়টা স্টার। তার মানে ডটের কাউন্ট হবে, মানে আমরা এখানে এভাবে লিখি ডট কাউন্ট, এটা সমান হচ্ছে যত নাম্বার লাইনে আছে তার থেকে 1 কম। আর তাহলে আমার আহ, এই স্টার কাউন্ট এটা হবে হচ্ছে n মাইনাস যতগুলো ডট করতেছি সেটা। এখন আমি একটা লুপ চালাই, প্রথমে ডট গুলো প্রিন্ট দিব। সো যে 1 থেকে শুরু করে এই ডট কাউন্ট পর্যন্ত ততগুলো ডট প্রিন্ট করব। আর এরপর আরেকটা লুপ চালাবো এগেন, এবং স্টার কাউন্ট পর্যন্ত লুপটা চালাবো, মানে যতগুলো স্টার প্রিন্ট করতে হবে সেটার জন্য একটা লুপ চালাবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমার সলিউশন। এখন যদি এটা রান দিই, এটার জন্য দেখো এই যে উল্টা সিকোয়েন্সটা প্রিন্ট হচ্ছে। ওকে, এটা অন্যভাবেও করা যেতে পারে, এটা একটা ওয়ে দেখালাম। সো এইভাবে মানে যখনই তুমি একটা প্রবলেম দেখবা সেটা দ্রুত ইমপ্লিমেন্ট করার স্কিল থাকতে হবে। মানে তোমার ফার্স্ট সেমিস্টারে তোমার টার্গেটই হচ্ছে এটা, মানে তোমার ফার্স্ট সেমিস্টার কিন্তু প্রবলেম সলভিং এর জন্য ডেডিকেটেড না, মেইনলি ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো ফার্স্ট সেমিস্টারে তোমার বেসিক্যালি এইটুকু বুঝতে হবে যে বেসিক জিনিসপত্রগুলা তুমি শুনলে যাতে ওইটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারো, মানে যে কোনো কোড তুমি যাতে ইমপ্লিমেন্ট করতে পারো। অ্যাডভান্স লেভেলের প্রবলেম তোমার এখন সলভ না করতে পারলেও হবে, এটা পরে আসবে, ঠিক আছে, পরের সেমিস্টার গুলো আসবে। বাট তোমার এখন মোটামুটি বেসিক যেসব জিনিসপত্র আছে সেইগুলো তোমার ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। আচ্ছা, আই হোপ এটা সবাই বুঝছি আমরা। এটা একটু অন্য ইনপুট দিয়েও রান দিয়ে দেখি। ধরো আমি 5 দিলাম, তখন এরকম একটা প্যাটার্ন প্রিন্ট হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরের প্যাটার্নটা প্রিন্ট করার ট্রাই করি। দেখো পরের প্যাটার্নটায় n ইজ ইকুয়াল টু 3 এর জন্য এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে। সো 3টা লাইন থাকবে n সমান যদি 3 হয়, বাট প্রথম লাইনে থাকবে 5 জন, তারপরের লাইনে থাকবে, পরের লাইনেও থাকবে 5 জন, তারপরের লাইনেও থাকবে 5 জন, কিন্তু ডট আর স্টারের কাউন্ট গুলো দেখো ভ্যারি করতেছে। একদম প্রথম লাইনে প্রথমে 2টা ডট একটা স্টার,
তারপর আবার বাকিগুলো ডট। দ্বিতীয় লাইনে একটা ডট, তিনটা স্টার, তারপর হচ্ছে আমার একটা ডট। আর পরের লাইনে সব কয়টাই স্টার। সো কিভাবে করতে পারি আমরা, তাহলে কোডে আসি এটা। সো আমরা এই অংশটা মুছে দিই। তো আমার প্রত্যেকটা লাইনে বুঝতে হবে যে কতগুলো ডট আছে। আমার নেটে প্রচুর সমস্যা বলছে, বুঝলাম না ঝামেলা কি। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা লাইনে চিন্তা করতে হবে কতগুলো প্রথমে কয়টা ডট হবে, তারপর কয়টা স্টার হবে, তারপর কয়টা আবার ডট হবে। সো আমরা এইখানে প্যাটার্ন থেকে বুঝছি যে n সমান 3 এর জন্য প্রথম লাইনে হবে দুইটা ডট, n সমান 4 এর জন্য তাহলে প্রথম লাইনে তিনটা ডট হইতো। তার মানে n এর মান যত প্রথম লাইনে তার তার থেকে একটা কম ডট হয় মানে শুরুতে। So আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে ডট কাউন্ট বাইরে, আর আরেকটা হচ্ছে স্টার কাউন্ট। সো এই ডট কাউন্টটা শুরুতে মানে একদম শুরুতে হচ্ছে n-1, এবং এই ডট কাউন্ট হচ্ছে প্রথমে কয়টা ডট থাকে, মানে এই প্রথম স্টারটার আগে কয়টা ডট আছে সেটা। তো সেটা হচ্ছে n-1। আর স্টার কাউন্ট হবে কত? স্টার কাউন্ট দেখো প্রথম লাইনে 1, তার পরের লাইনে 3, তার পরের লাইনে 5, মানে প্রত্যেকবার 2 করে করে বাড়ছে। একদম শুরুতে এটার মান হচ্ছে 1। সো স্টার কাউন্ট শুরুতে হচ্ছে 1। তো আমরা কি করলাম, শুরুতে কয়টা ডট হবে আর কয়টা স্টার হবে সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম একদম প্রথম লাইনেরটা। এখন আমি যেটা করব, কোনো একটা লাইনে গিয়ে শুরুতে ওই কয়টা ডট আগে প্রিন্ট দিব। সো আমরা একটা লুপ এখানে লিখি শুরুতে ওই কয়টা ডট প্রিন্ট করার জন্য। তারপর যতগুলা স্টার আছে সেইগুলোকে প্রিন্ট করতে হবে। সো আবার একটা লুপ লিখি, ততগুলা স্টার লিখবো। তারপর আবার যত ওই যে কয়টা ডট প্রিন্ট করার কথা আবার ওই ডট গুলো প্রিন্ট করবো, কারণ আমরা দেখছি যে প্রথমে দুইটা ডট তারপর একটা স্টার আবার দুইটা ডট। সো প্রিন্ট করলাম। এবার পরের লাইনে যাওয়ার আগে আমার এই ডট কাউন্ট আর স্টার কাউন্টটা চেঞ্জ করা। পরের লাইনে গেলে ডট কাউন্ট 1 কমে যাবে, কারণ দেখো এই যে ডট কাউন্ট আগে ছিল 2, তারপর 1, তারপর 0, সো কমে যাবে। আর স্টার কাউন্ট কি হবে, 2 বেড়ে যাবে। দেখো যে প্রথমে একটা ছিল, তারপর 3টা, তারপর 5টা, এরপর 7টা, এরকম। সো ডট কাউন্ট বেড়ে যাবে 2। সো এখন এটা আমরা রান দিয়ে দিই। তো দেখো এক্স্যাক্টলি ওই প্যাটার্নটা আমরা এখানে পাইছি। আমরা অন্য ইনপুটের জন্য দেখি, 5-এর জন্য দেখো 5-এর জন্য সেম একটা প্যাটার্ন প্রিন্ট হয়েছে। সবাই কি এই প্যাটার্ন প্রিন্টিং গুলো বুঝতেছো? সবার ক্লিয়ার? দেখো তো। স্ক্রিন ব্লার, হ্যাঁ নেটের ইস্যু। দাঁড়াও এটা একটু ফিক্স করার ট্রাই করি। এখন কি স্ক্রিন একটু বেটার? দেখো তো। আচ্ছা ঠিক আছে। সো আই হোপ সবাই এই প্যাটার্ন প্রিন্টিংটা বুঝতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের এইটা দেখো, এই এটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে রাফিদ একটা কোশ্চেন করছে যে প্রথমবার 3J, পরের বার J ইজ ইকুয়াল টু 2 3 4, আর লাস্ট বার J ইজ ইকুয়াল টু 1 2 3 4 হইলে স্টার প্রিন্ট হবে। হুম হুম, আচ্ছা। প্রথমবার J সমান 3, পরের বার 2 3 4, পরের বার 1 2 3 4 5 হলে হ্যাঁ যাবে। দ্যাট ইজ আমরা যেটা করব যে জে সমান 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করব। আমি যদি দেখি যে প্রথম লাইনে জে এর মান যখন প্রথম লাইনে আছে, তখন মানে ও যেটা বলছে আমি একটু ওইটা ইমপ্লিমেন্ট করে দেখাই। এইভাবে করতে পারি যে
আমি এখানে একটা লুপ দিয়ে কাজটা সারবো। সো আমি যত নাম্বার লাইনে আসি মানে আমি যত নাম্বার লাইনে আসি সেখানে ডট কয়টা থাকে সেটা একটু চিন্তা করি। আচ্ছা, এখানে একটু একটা জিনিস, ওই যে 3 - i না হয়ে ওটা হবে n, ঠিক আছে? কারণ তোমার অবজারভেশন এমনি ঠিক আছে। সো এখানে আমরা চিন্তা করি যে একদম প্রথম লাইনে তাহলে সবাই ডট, শুধু স্টার হবে কার? শুধু স্টার হবে যখন আমরা যদি n সমান 3 এর জন্য বলি, n সমান 3 তে এখানে যদি দেখাই n সমান 3 তে প্রথম লাইনের 3 নাম্বারটা হবে স্টার, মানে 3 থেকে 3 এর মধ্যেটা স্টার হবে। তার পরের লাইনেরটা 2 থেকে 5 পর্যন্ত হবে। তার মানে প্যাটার্নটা কি? 1 নাম্বার লাইনে 3, আর 2 নাম্বার লাইনে 2 থেকে, 3 নাম্বার লাইনে 1 থেকে। তাহলে জিনিসটা এরকম যে আমরা বেসিক্যালি n মাইনাস n মাইনাস, রাফিদ আবার কি লিখছো? হ্যাঁ, 3,3, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা হবে n -1 + 1, এইখান থেকে শুরু করে আমাদের বেসিক্যালি n n-1 + 1 থেকে শুরু করে আমাদের হচ্ছে টোটাল আইটা প্রিন্ট করতে হবে। সো n - i + 1 +i-1, সো এখান থেকে কাটাকাটি গিয়ে এটা। তো হ্যাঁ, সো আমরা যত নাম্বার লাইনে আসি আমাদের বেসিক্যালি যেটা করতে হবে যে n - i + 1 থেকে আমাদের এটা প্রিন্ট করতে হবে হচ্ছে n - i + 1 আর প্লাস আমরা প্রিন্ট করব হচ্ছে আইটা। সো আইটা প্রিন্ট করলে আমাদের এখান থেকে যাবে হচ্ছে আইটা প্রিন্ট করব, সো এত -1, সো এখান থেকে আসবে যত নাম্বার লাইনে আসি। হ্যাঁ, সো এইখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে n 2n মাইনাস, একটু দাঁড়াও একটু চিন্তা করো। সো হচ্ছে যত নাম্বার লাইনে আসি সেটা থেকে শুরু করে সেটার n - i + 1 থেকে শুরু করে, যেমন এখানে 5 - 2 + 1, সো 4 থেকে স্টার্ট করে হচ্ছে 3টা প্রিন্ট দিব। আচ্ছা, সো আমাদের হচ্ছে প্রত্যেকটা লাইনে প্রিন্ট করতে হবে বেসিক্যালি এই কয়টা, সো 2 * i + 1। আমি একটু নিজে করে দেন বোঝাই দিচ্ছি। সো 2 * i + 1, সো এটা সিম্পলিফাই করলে আসবে হচ্ছে n + i + 2। হ্যাঁ, সো আমাদের প্রত্যেক লাইনে বেসিক্যালি দেখো প্যাটার্নটা হচ্ছে এরকম যে n - i + 1 থেকে শুরু করে n + i + 2 পর্যন্ত, n + i + 2 পর্যন্ত পজিশনে আমাদেরকে হচ্ছে স্টার প্রিন্ট করতে হবে। সো এটা আমরা একটা কন্ডিশনে লিখি। আচ্ছা, আমি কিভাবে বুঝলাম আমি একটু ব্যাপারটা এক্সপ্লেন করি যে এই পর্যন্ত হবে। আমি আগে কোডটা লিখি, তারপর তোমাকে বোঝাচ্ছি। সো ইফ j is greater than or equal to n - i + 1 and then j is less than or equal to n + i + 2, তখন প্রিন্ট করতে হবে স্টার, আদারওয়াইজ প্রিন্ট করতে হবে ডট। আচ্ছা, এটা কিভাবে বুঝছি আমি দেখাচ্ছি। রান দিই। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ এন বেশি দিয়ে ফেলছি। ও আচ্ছা, আমরা পরের গুলো আর প্রিন্ট করি নাই, সো এখানে একটু ভুল হয়েছে। সো এই পর্যন্ত হচ্ছে স্টার, আদারওয়াইজ হচ্ছে ডট। তো প্রত্যেকটা লাইনে হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে 2n, প্রত্যেকটা লাইনে আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে 2 * n - 1। নাকি দাঁড়া, একটু ভুল গেছে আমাদের। হবে যে 1 থেকে 3 নম্বর লাইনে যখন আসি, 1 নম্বর লাইনে যখন আসি 5, সো n - 1 গেল। যে যদি n - i + 1 থেকে বড় হয়, সো 3 -
3 minus 1 3 আর less than equals 3 plus 1 plus 2, that is plus 2 6। আচ্ছা এই জায়গাটা একটু ভুল গেছে, হবে হচ্ছে মাইনাস প্লাস প্রিন্ট করতে হবে 2 into I plus 1টা এটা হবে। আমি বোঝাচ্ছি যে আমি কিভাবে করছি। পরের পোর্শনটা আচ্ছা একটা লাইন কম প্রিন্ট হচ্ছে, কথাটা ভুল হয়েছে, তাইলে দেখি 1 আর হচ্ছে n plus I minus 1। দেখি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি ওইখানে একটা যোগ বিয়োগে ভুল করছি, দেখে। আচ্ছা সো আমরা এইখানে যেটা করব যে প্রত্যেকটা লাইনে আমরা হচ্ছে প্যাটার্নটা খেয়াল করি যে আমাদের সবসময় হচ্ছে এন যত মানে এন যখন 3 তখন 5টা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে প্রত্যেক লাইনে, তার মানে 2n minus 1টা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে। এর জন্য আমি এখানে লুপে লিখছি যে 1 থেকে 2n minus 1 পর্যন্ত আমি লুপ চালাবো। এখন প্রত্যেকবার আমি সবই ডট প্রিন্ট করব এক্সেপ্ট এই মাঝখানে কতগুলো স্টার ছাড়া। সো প্রথম লাইনে আমি শুরু করতেছি 3 থেকে আর শেষ করতেছি 3, মানে 3 থেকে শুরু করে 3 পর্যন্ত, 3 থেকে শুরু করে 3 পর্যন্ত হচ্ছে সবাই স্টার। দ্বিতীয় লাইনে 2 থেকে শুরু করে 2 3 4 পর্যন্ত সবাই হচ্ছে স্টার। তৃতীয় লাইনে 1 থেকে 5 পর্যন্ত সবাই হচ্ছে স্টার। সো আমি তাহলে এইভাবে চিন্তা করি যে আমি যখন আমাদের এই যে ডট কাউন্ট আর স্টার কাউন্ট এখন আর লাগবে না। সো আমি তাহলে এইভাবে চিন্তা করি যে আমি যখন আইতম লাইনে আসি, ধরো i is equal to 1, সো তখন আমি কত নাম্বার পজিশন থেকে স্টারটা প্রিন্ট করা শুরু করি? যখন n এর মান 3 হয়, সো আমি তখন যেটা করতেছি যে আমি শুরু করতেছি 3 নাম্বার পজিশন থেকে এবং 3 থেকে 3 পর্যন্ত। পরের লাইনে আমি হচ্ছে 2 থেকে শুরু করব, তার পরের লাইনে 3 থেকে 1 থেকে শুরু করব। তার মানে আমি প্রত্যেকবার বেসিক্যালি n মাইনাস i প্লাস 1 এখান থেকে শুরু করতেছি। দ্যাট ইজ প্রথম লাইনে যখন আসি তখন i হচ্ছে 1, তো -1 + 1 হচ্ছে 0, তো তখন আমি n নাম্বার পজিশন থেকে শুরু করতেছি। আচ্ছা, এবং এই n - i + 1 থেকে শুরু করে আমাকে প্রত্যেকবার হচ্ছে কয়টা স্টার প্রিন্ট করতে হয়? আমি যখন 1 নাম্বার লাইনে আসি তখন একটা, যখন 2 নাম্বার লাইনে আসি তখন 3টা, যখন 3 নাম্বার লাইনে আসি তখন 5টা। তার মানে প্রত্যেকটা মানে i তম লাইনে আমাকে 2i - 1টা এক্সট্রা প্রিন্ট মানে স্টার প্রিন্ট করতে হয়। তাহলে শেষ লোকেশনটা হবে এই n i + 1 থেকে শুরু করে 2i - 1 পর্যন্ত and -1। ঠিক আছে, মানে এইভাবে বোঝাই যে আমাদের প্রথম স্টারটা প্রিন্ট হবে n - i + 1 এ, আর একদম লাস্টেরটা প্রিন্ট হবে n - i + 1, মানে যেখান থেকে শুরু করছি সেটা। তারপরে আমরা আরো এই 2i - 1টা প্রিন্ট করলাম, তার মানে একদম লাস্টেরটার লোকেশন হবে এত -1। ঠিক আছে, যেমন ধরো আমি এইভাবে বলি যে প্রথমটা ধরো 4-এ, তো 4-এর পর 3টা প্রিন্ট করব, তাহলে লাস্টেরটার লোকেশন কত হবে বলো তো? ধরো প্রথমটা মানে প্রথম স্টার প্রিন্ট করলাম 4-এ, এরপর 3টা প্রিন্ট করব, তাহলে একদম লাস্টেরটার লোকেশন কোথায় হবে? কত নাম্বার পজিশনে হবে? 6-এ না? 4 + 3 হচ্ছে 7, -1 হচ্ছে 6, রাইট? সো এখানেও তাই, যে প্রথমটা যেখানে শুরু করছি সেইটা প্লাস আমরা কয়টা প্রিন্ট করব সেটা 2i - 1 আর দেন -1। আচ্ছা, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা এই যে n - i + 1 + 2i - 1 - 1
সিম্পলিফাই করলে পাবো n প্লাস আই মাইনাস ওয়ান। ঠিক আছে, অথবা তুমি জাস্ট প্যাটার্ন মিলাই মিলেও বলতে পারো যে এটা n প্লাস আই মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, সো এইটাই আমরা করছি যে আমরা সব কয়টাই ডট প্রিন্ট করব এক্সেপ্ট যখন জে এর মান হচ্ছে n মাইনাস আই প্লাস ওয়ান থেকে n প্লাস আই মাইনাস ওয়ান এর মধ্যে। সেই যে যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু n মাইনাস আই প্লাস ওয়ান আর লেস দেন অর ইকুয়াল টু n প্লাস আই মাইনাস ওয়ান, তখন হচ্ছে স্টার প্রিন্ট করব। তাহলে ওই পজিশন গুলাই আমরা হচ্ছে অ্যাস্টারিস্ক পাবো। ঠিক আছে, বাসায় সবাই নিজেরা আবার একটু স্ক্র্যাচ থেকে চিন্তা করবা, দেখবা যে তুমিও তাহলে বুঝতেছো যে কিভাবে এটা লিখলাম। সবাই কি বুঝছি? একটু নিজে না করলে আসলে জিনিসটা আয়ত্তে আসবে না। ঠিক আছে, একটু নিজে করে দেখতে হবে, তাহলে প্রপারলি বুঝতে পারবা। সবার ক্লিয়ার এটা? আচ্ছা, সো এইখানে আরো কয়েকটা প্যাটার্ন প্রিন্টিং আছে। এই যে 1 2 3 2 1, তারপর 1 2 1, তারপর ডট ডট ওয়ান, এইগুলো তোমরা নিজেরা পারবা। ঠিক আছে, আমি বলবো যে আমি তো এখানে তিনটা দেখাই দিচ্ছি, আমি এই লাস্টের এটাও দেখাই দিই, তারপর এই দুটো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। সো এখানে দেখো এই পিরামিডটাতে হচ্ছে যে প্রথম লাইনে 1 2 3 2 1, তারপর ডট 1 2 1, তারপর ডট ডট ওয়ান ডট ডট। সো যেটা করতে পারি যে আমাদের প্রত্যেক লাইনে তাহলে ডট কয়টা প্রিন্ট হয় সেটা একটু চিন্তা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আহ, প্রত্যেকটা লাইনে একদম প্রথম লাইনে ডট জিরোটা, তারপর একটা, তারপর দুইটা, মানে প্রথমে কয়টা ডট সেটা। সো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ডট কাউন্ট, যেটা হচ্ছে শুরুতে জিরো, আর প্রত্যেক লাইনে এই ডট কাউন্ট একবারে। ঠিক আছে, আর প্রথমেই আমি যেটা করব যে আমি যতগুলো ডট লাগবে সেই কয়টা ডট প্রিন্ট করে নিব। শুরুতেই ডট প্রিন্ট করলাম, এই যে এই ডট, মানে যতগুলো ডট লাগবে প্রিন্ট করলাম। তারপর আমাদেরকে নাম্বার প্রিন্ট করতে হবে, এবং নাম্বারগুলো প্রিন্ট করতে হবে কিরকম দেখো, 1 থেকে n, তারপর আবার 1 পর্যন্ত। সো আমার একটা লুপ লাগবে যেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবে। সো প্রত্যেকবার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলো, এরপর আবার আরেকটা লুপ লাগবে যেটা এখন n-1 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। এন্ড ওয়ান্স উই আর ডান, এরপর আবার যতগুলো ডট আমার লাগতো সেটা আমরা প্রিন্ট করব, এবং পরবর্তীতে ডট কাউন্ট এক বাড়ায় পরের লাইনে চলে যাবো। সো আমি যদি এখন ট্রাই করি, আচ্ছা এখানেও তাহলে কোথাও ভুল গেল, দেখি কোথায় ভুল হয়েছে। প্রথমে হচ্ছে ডট কাউন্ট ততগুলো ডট প্রিন্ট করলাম। আচ্ছা এখানে আমাদের বেসিক্যালি ভুল হয়েছে এই জায়গাটায়। সো ডট কাউন্ট প্রিন্ট করলাম, তারপর 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলাম, n-1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলাম। আর আচ্ছা, সো আমাদের ভুলটা হয়েছে দেখো, প্রত্যেক লাইনে কিন্তু নাম্বার একই সংখ্যক প্রিন্ট করতে হয় না। আমরা যখন 1 নাম্বার লাইনে আছি তখন 1 থেকে n পর্যন্ত, 2 নাম্বার লাইনে আছি তখন 1 থেকে n-1 পর্যন্ত। সো বেসিক্যালি যখন i নাম্বার লাইনে আছি তখন আমার প্রিন্ট করা উচিত n-i+1 পর্যন্ত। ঠিক আছে, আর এখানেও তাহলে আমার শুরু করা উচিত n-i থেকে। ঠিক আছে, n-i থেকে। এবার ঠিক আছে, এবার এটা দেখো প্রপারলি প্রিন্ট হয়েছে। সো এই জিনিসগুলো নিজেরাও একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সো আমি যেটা বলবো এখানে বাকি যে দুইটা প্যাটার্ন আছে এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, আমি এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। সো এইখান থেকে আমরা এই প্রথম চ্যাপ্টারে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, তারপরে যে আরো এনসিআর এর মান কিভাবে বের করে, তারপর ম্যাকলরিন সিরিজ কিভাবে ইমপ্লিমেন্ট করে, এগুলো আছে। আর তাছাড়া আরো কিছু প্র্যাকটিস প্রবলেম এখানে আছে। আর এই বইটা মানে তোমার বেশ কাজে আসবে, মানে এখানে প্রবলেম সলভিং এর বিভিন্ন টেকনিক আছে। এটা হয়তো তুমি তোমার সেকেন্ড সেমিস্টারে করবা, বাট আমরা এখন থেকে একটু দেখতে পারি। এবং এখানে আরো বেশ কিছু প্রবলেম আছে যেগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। আচ্ছা,
আর তুমি এই বইটা পড়তেও পারো, এখানে মানে পড়লে ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে স্যার? কোশ্চেন না থাকলে আজকে আমরা এখানে শেষ করি, ঠিক আছে? তো তোমরা এই বইটার লিংক আমি দিয়ে দিব, এখান থেকে কিছু প্রবলেম, এখানে আরো কিছু প্রবলেম আছে, ওগুলো তোমরা ট্রাই করবা। ওগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এখানে ইফেলস এর কিছু প্রবলেম আছে। আহ, তিনটা সংখ্যা নিয়ে তাদেরকে ছোট থেকে বড়, তারপর কোন কোয়াড্রেন্টে আছে, তারপর এই সিরিজটার সাম, এবং লুপ ছাড়া, তারপর প্যালিন্ড্রোম কিভাবে চেক করে এটা ট্রাই করবা। তারপর হচ্ছে এখানে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, এগুলোও ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আজকে আমার ইন্টারনেটটাও বেশ ডিস্টার্ব দিতেছে। আর এইটা মোটামুটি হয়ে গেলে এরপর আরেকটা বই আছে, আহ, ওইটাও বাংলা বই, আহ, এই সেম পাবলিকেশনেরই। আমরা ওই বইয়েও বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, ওগুলোও ট্রাই করবো। আর ইন প্যারালেল আমরা হচ্ছে এইখান থেকে যেটা বলছিলাম এইখান থেকেও দেখাবো। আজকে এইখান থেকে একটা দেখাইছি, বাট আস্তে আস্তে সংখ্যাটা বাড়বে। মানে আমরা আসলে এই বই থেকে করলে বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার হবে, তারপর এইখানে আসলে এইখানের জিনিসগুলো অনেক র্যান্ডম। সো কোনটায় কি শিখবো এটা অতটা ইয়া না, মানে আগে থেকে বোঝা যায় না। এর জন্য আমরা আগে ক্লাসিক কিছু টেকনিক, যেমন এই যে সিরিজ সাম বের করা, বিভিন্ন ধরনের প্যাটার্ন প্রিন্ট করা, এগুলো আগে আগে বুঝে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে এন্ড করি। আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেবো। তোর সে ফার্স্ট ক্লাসের রেকর্ডিং চাইছিলাম, এটা কিন্তু ওই যে সাউন্ড নাই, সো একটু দেখে দেখে বুঝতে হবে যে কখন কি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ইউটিউবে আছে, প্লেলিস্ট থেকে রিমুভ করে দিয়েছিলাম, আমি আবার প্লেলিস্ট অ্যাড করছি।